আমি অর্ক চলে এসেছি সভ্যতার সব থেকে প্রাচীন শহর, ঘাটের শহর, অলিগলির শহর, আধ্যাত্মিকতার শহর, চা, কচুরি, লস্যি, চাটের শহর, বাঙালির অত্যন্ত প্রিয় শহর বেনারসের ট্রাভেল গপ্প নিয়ে। বারাণসী, বেনারস, কাশী একই শহরের তিনটে আলাদা আলাদা নাম। বারাণসী, এই শহরের দু প্রান্তে দুটো নদী, এক বরুণা, দুই আস্সি। এই দুই নদীর মিলিত নামকরণেই এই শহরের নাম হয় বারাণসী। কাশী, কাশী এই শহরের সব থেকে পুরনো নাম। সংস্কৃত শব্দ কাশ্য থেকে এই শব্দের উৎপত্তি, যার অর্থ আলোকিত হওয়া। তাই তো এই শহরকে আলোকনগরীও বলা হয়। বেনারস, ব্রিটিশ শাসনকালে তাদের নিজেদের উচ্চারণের সুবিধার্থে এই জায়গার নাম বারাণসী থেকে অপভ্রংশ হয়ে যায় বেনারস। এখন অফিসিয়ালি সব জায়গায় এই শহরের নাম বারাণসী। তবে বাঙালিদের কাছে এখনও এই শহর ফেলুদা, মগনলাল মেঘরাজের বেনারসই থেকে গেছে। এখন আমরা রয়েছি কলকাতা স্টেশনে, 10:35 মতো বাজে। আর আজকের গন্তব্য হচ্ছে বেনারস। তো আমরা যে ট্রেনটা চুজ করেছি সেটা শুধুমাত্র বৃহস্পতিবারই ছাড়ে, সবভেরি এক্সপ্রেস 22323। তো এই ট্রেনটা মোট সময় নেবে 11 ঘন্টা মতো। কালকে সকালবেলা অ্যারাউন্ড 10:30 এটা গিয়ে বেনারস পৌঁছাবে। ফাইনালি আমরা বেনারস পৌঁছে গেছি। কথায় আছে শিবের বুলাওয়া না পেলে নাকি এখানে এই শহরে আসা যায় না। হয়তো আমরা ততটাই লাকি যে আমরা ওনার ডাকে এখানে এসে পৌঁছাতে পেরেছি। যাই হোক, আমাদের ট্রেন প্রায় 10 মিনিট আগেই আমাদের এখানে পৌঁছে দিয়েছে। তো আমরা এখান থেকে এখন যাব দশাশ্বমেধ ঘাট। ওখানেই জয় অ্যান্ড ভাইব বলে একটা হোটেল আমাদের নেওয়া আছে, আগে থেকে প্রি বুক করা আছে। তো সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের এখানকার যে জার্নি, এখানকার ট্রিপ আমরা এখান থেকে শুরু করব। একটা ইনফরমেশন দিয়ে দিই, 9টার আগে পর্যন্ত যে কোনো এখান থেকে অটো বা টোটো যাই ধরেন না কেন দশাশ্বমেধ ঘাট বা মন্দিরের আশপাশ পর্যন্ত নিয়ে যাবে। 9টার পর থেকে কিন্তু নো এন্ট্রি লেগে যায়। এখন আমরা পিভিআর পর্যন্ত যেতে পারবো। ওইখানটা হচ্ছে বারাণসী স্টেশন। আমি হেঁটে একটা ব্রিজ আছে, ব্রিজের তলায় এপারটায় চলে এসেছি। কিন্তু আপনি যদি স্টেশনের পাশ থেকে ধরেন, অ্যাবসার্ড দাম চাইছে, 150, 200, 250 এরকম চাইছে। তো আপনি চাইলে এখানকার শেয়ার ক্যাবেও যেতে পারেন। টোটো ওখান থেকে 20 টাকা করে নিচ্ছে। আমাদের জানা ছিল না বলে একটু হয়রানি হতে হলো। তাই প্রথমেই বলে রাখি, বেনারস ঘোরার সব থেকে ভালো অপশান উবার বা র্যাপিডোর বাইক বা অটো। ন্যায্য দামে শহরের যে কোনো প্রান্ত ঘুরতে পারবেন। পিডিআর মল থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা 50 টাকা নেবে। দশাশ্বমেধ ঘাট পর্যন্ত পুরো যাওয়া যায় না, নন্দী চৌরা তক যাওয়া যায়। তা ওই পর্যন্তই দাদা আমাদের ছাড়বে। ওখান থেকে বাকি রাস্তাটা হেঁটে যেতে হবে। তো যাদের ট্রেন একদম ভোরবেলা নামায়, তারা কিন্তু স্টেশনের কাছ থেকে অটো বা টোটো যেটাই আসুক না কেন একদম আপনাকে মল পর্যন্তই ছাড়তে পারবে। 9টা বেজে গেলে কিন্তু এই পাশটা পুরোটাই নো এন্ট্রি হয়ে যায়। তবে বাইক এখানে ঘোরার সব থেকে ভালো অপশান। যে কোনো জায়গায় এদের অবাধ দ্বার, তাই বাইকে ঘুরলেই আপনাদের সব থেকে কম হাঁটতে হবে। যদিও আমি দশাশ্বমেধ ঘাটের পাশে হোটেল নিয়েছি, ঘাটের কাছাকাছি থাকবো বলে। বাট এখানে একটা জিনিস বলে রাখি, গোদুলিয়া টু দশাশ্বমেধ ঘাট প্রায় 750 মিটার রাস্তা। বাইক ক্যাব ছাড়া অন্য কোনো যানবাহন চলে না। যারা পায়ে হেঁটে আসতে পারবেন না বা বেশি হাঁটাহাঁটি করতে চাইছেন না, তাদের জন্য গোদুলিয়া চকের সামনে হোটেল নেওয়াটাই ভালো অপশান। আমরা ভাইব অ্যান্ড জয়ের 102 নম্বর রুমে আছি। এটা একটা ডবল বেডেড এসি রুম।
আসুন রুমটা একটু দেখিয়ে দিই। এখানে দুটো কুইন বেড খাট দিয়েছে, তার সাথে রুমটা বেশ স্পেসিয়াস। আর রুমের যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এখানে বেনারস যেহেতু প্রচন্ড পুরনো শহর, তাই জন্য সব পুরনো বাড়িগুলোকেই হোটেলে রূপান্তর করা হয়েছে। তো এই হোটেলের যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা কিন্তু পুরনো, সেখানে একটা নতুনের ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরকম ওয়ার্ম লাইটে বেশ রিচ লুক দিয়েছে। এখান থেকে ওপাশে একটা ওয়ার্ড্রব রয়েছে, এই জায়গাটায় একটা টেবিল দেওয়া ওয়ার্কিং স্পেস রয়েছে, চেয়ার দিয়ে আপনি নিজের কাজ করতে পারবেন। আর আসুন বাথরুমটা দেখিয়ে দিই। ও ওয়াশরুমটা কিন্তু খুব একটা ছোট নয়, যথেষ্ট ঠিকঠাক পরিষ্কার, 24/7 গিজার অ্যাভেলেবেল। ওভারঅল আমার রুমের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আর আরও একটা জিনিস যেটা বলার, এটা দশাশ্বমেধ ঘাট থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। লোকেশন ওয়াইজও হোটেলটা বেশ ভালো। তো ডবল বেড এসি রুম আমার কাছ থেকে চার্জ করছে এরা 2000 টাকা পার ডে। এখনো পর্যন্ত আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, রুমের এক্সপিরিয়েন্স ভালো। প্রায় বেলা 3টে বাজে, আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটু লাঞ্চ করব। তো আজকে বেনারসের ট্রিপটা বেনারসি থালি দিয়ে শুরু করব। তা লোকালরা একটা রেস্টুরেন্টে রেকমেন্ড করলো, সেখানেই আমরা এখন যাচ্ছি, সেখানেই আজকে আমাদের লাঞ্চটা আমরা সেরে ফেলবো। থ্যাংক ইউ। দু ধরনের সবজি দিয়েছে, ডাল দিয়েছে, দই আছে, আর রাইসের সাথে ইউজুয়ালি রুটি থাকে, বাট আমরা বললাম দুজনের জন্য রাইস দিতে। দুজনের জন্য এই একটাই থালি অর্ডার করেছি, 320 টাকা দাম নিল। খাবারটা বেশ ভালো খেতে, তবে আমরা পুরো ভাত নিয়ে ভুল করেছি। পনিরটা যেটা মানে যে ধরনের বানিয়েছে বেশ ভালো খেতে হয়েছে। ওটা মানে ভাতের থেকে রুটির সাথেও আরও বেশি ভালো লাগতো। খুব ভালো হসপিটালিটি, ঠিক আছে। বেনারসে আসলে এখানে অবশ্যই আসতে পারেন, গদুলিয়া চকের একদম পাশেই কেশরী রেস্টুরেন্ট, তো প্রচণ্ড ভালো। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এখন কালভৈরবের মন্দির যাচ্ছি। ইউজুয়ালি এই রাস্তাটায় অটো বা টোটো ঢোকে না, আর রিক্সা 1 কিলোমিটার যাওয়ার জন্য 1.6 কিলোমিটার, 1.5 কিলোমিটার যাওয়ার জন্য 400 টাকা বলছিল। তো ওই দাদাকে রাস্তায় পেলাম, দাদা বললো যে 100 টাকা নেবে, দাদা ছেড়ে দেবে কালভৈরব। তো আমরা দুজন যাচ্ছি এখন কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি কাশীর কালভৈরব মন্দিরের সামনে। কথিত আছে কালভৈরব হচ্ছে গার্ডিয়ান অফ দ্য কাশী, অর্থাৎ কাশীর রক্ষক। বলা হয় যে ওনার পারমিশন ছাড়া বেনারস ভ্রমণ করা যায় না, তাই জন্য বেনারস ভ্রমণের প্রথমেই নিয়ম হচ্ছে আগে কালভৈরব দর্শন করে তারপরে ভ্রমণ শুরু করা। আমরা এখন কালভৈরব বাবা দর্শন করব, তারপরে আমাদের যাত্রা কিন্তু শুরু হবে। কালভৈরব শিবেরই এক রুদ্র রূপ, যার বাহন কুকুর। কথিত আছে ব্রহ্মহত্যার পাপস্খলনের জন্য শিব সারা ব্রহ্মাণ্ড ঘুরে শেষে কাশীতে এসেই তার পাপস্খলন করেন। সেই সময় থেকে তিনি নগরের রক্ষক হিসাবে এখানেই থেকে যান। যে দাদার স্কুটিতে করে গেছিলাম, সেই দাদাই আবার এসে দশাশ্বমেধ ঘাট ছেড়ে দিল। আমরা এখন এসে গেছি 84টা ঘাটের শহর বেনারসের সব থেকে প্রাচীন ঘাট দশাশ্বমেধ ঘাট। মনে করা হয় একসময় ব্রহ্মা এই ঘাটে দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই থেকেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। তবে এই ঘাট এখন মানুষের কাছে সান্ধ্য গঙ্গা আরতির জন্য অনেক বেশি জনপ্রিয়। এখন প্রায় 5:45 বাজে, আমি 5:30টার সময় দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি ভারত তথা বিশ্বখ্যাত গঙ্গা আরতি দেখার জন্য। কিন্তু চারিদিকে এত ভিড়, তো আপনারা যদি কাছ থেকে গঙ্গা আরতি দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আরো আগে আসতে হবে।
জাস্ট গঙ্গা আরতি শেষ হলো, একটা অন্যই অনুভূতি, এটা মুখে বলে বোঝানো সম্ভব না। হাজারে হাজারে লোক মানে একসাথে উলুধ্বনি দিচ্ছে। যখন প্রথম শঙ্খধ্বনিটা পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠেছে, সত্যি একটা অপার্থিব অনুভূতি। খাবারটা দুর্দান্ত ছিল। শ্রী ক্যাফে গুগলে মারলেও দেখতে পারবেন। ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সবই আছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা, লোকেশনটা তো ভালোই, অ্যাম্বিয়েন্সটাও মারাত্মক। বিবেক দেশাই বলে একজন কোনো বড় ফটোগ্রাফারের ফটো দিয়ে সাজানো, ভাল লাগলো, বেশ ভাল লাগলো। যাই হোক, আর এখানকার একটা বেস্ট পার্ট আছে, চলুন দেখাচ্ছি। বেশ সুন্দর। দশমের ঘাট থেকে আমরা এক ঘাট থেকে অন্য ঘাট হয়ে হয়ে এখানকার মহাশ্মশান, যেটা মণিকর্ণিকা ঘাট আছে, সেটা দেখার জন্য এসছি। এই দূর থেকে প্রথম এখানটা থেকে কাশী করিডোরটা শুরু হচ্ছে, আর এখান থেকে মণিকর্ণিকা ঘাটটা দেখা যাচ্ছে। আমি একবার ভিউটা দেখাই। এটা কাশীর সবথেকে রহস্যময় স্থান। পৌরাণিক কথা অনুসারে পার্বতীর কানের দুল এই ঘাটে হারিয়ে যায়, আর সেটা খুঁজে না পাওয়ায় শিবের অভিশাপে এখানে চিতা সব সময় জ্বলছে। তবে এটাও কথিত আছে এই ঘাটে পরলোকগত ব্যক্তিকে শিব স্বয়ং মোক্ষ প্রাপ্ত করায়, তাই প্রচুর কাশী বহিরাগত মানুষও মোক্ষ লাভের আশায় এখানে আসেন। পেছনে মণিকর্ণিকা মহাশ্মশান, আমি একাই এসেছিলাম, পুই আসেনি। ওই কাশী করিডোরের ওখানটা বসে আছে। যেটা বলবো, এই জায়গাটা একটা অন্যরকম অরা রয়েছে। ভালো, খারাপ, পজিটিভ, নেগেটিভ জানি না। এটা আমি এমন বেশিক্ষণ স্টে করতে পারলাম না। আমি 5-7 মিনিট মতো ছিলাম। আমার মানে আনইজি লাগছিল, আমি ওই জন্য ব্যাক করে চলে এলাম। রাত্রির 12টা বাজে, আর আমরা এখন দশাশ্বমেধ ঘাটের সামনে আছি। কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম, এখন হোটেলে ফিরে যাচ্ছিলাম। এখানে পুজো হচ্ছে। আজকের মতো ঘোরা কমপ্লিট, আমরা হোটেল ব্যাক করে গেলাম। গুড মর্নিং, এখন সকাল 7:30 বাজে। আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম। আজকে আমাদের প্ল্যান ছিল একদম ভোরবেলা 3-3:30 বেরিয়ে কাশী বিশ্বনাথ ধাম দেখে তারপরে আমরা আমাদের জার্নিটা শুরু করব। কিন্তু আমরা এতটা টায়ার্ড দুজনেই, মানে উঠেও আর পারিনি আজকে আসতে। আমি 4 দিনের বিরাট প্ল্যান করে এখানে এসেছিলাম, কিন্তু প্ল্যান মতো এই শহরে ঘোরা যায় না। যেহেতু এই শহরে সব তার ইচ্ছাতেই হয়, তাই ভাইব ফলো করতে হয়। তবে আমি এই 4 দিনে শহরের সব কিছু ঘুরেছি। কাশী বিশ্বনাথ থেকে রামনগর ফোর্ট, মণিকর্ণিকা ঘাট থেকে সারনাথ, সেটা সেরকমভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। তবে একটা 3 দিনের আর একটা 2 দিনের সব থেকে ভালো কিভাবে ঘুরতে পারবেন সেই ডিটেলসও আমি এই ভিডিওতে দিয়ে দেবো। এখন আমরা যাব রাম ভান্ডারে কচুরি খেতে, বড়া কচুরি, বেনারসের খুব ফেমাস জায়গা। ভালো হয়েছে। জাস্ট আমরা রামভান্ডার থেকে কচুরি খেয়ে বেরোলাম, তো টেস্ট ওয়াইজ তো আমাদের দুজনের খুব ভাল লেগেছে। পুরো হিঙের কচুরি আর ছোলা আলুর তরকারি খেতে খুব ভালো, কিন্তু একটা কথাই বলার আছে, হাওয়া লাগতে লাগতে যত মানে সময় যাচ্ছে কচুরিটা একদম শক্ত হয়ে যাচ্ছে। তো গরম গরম একদম খেয়ে নিতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু মানে একদম চিবাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। সকাল 9:30 বাজে, বেশ গরম আছে, কিন্তু দর্শনার্থী বা ট্যুরিস্ট যেটাই বলুন তার কোনো অভাব নেই, প্রচুর ট্যুরিস্ট চারিদিকে। যাই হোক, এখন আমরা মানে ঘাটের দিকে চলে এসেছি। ঘাট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে নেপালি টেম্পল।
নেপালি টেম্পেলে ঢোকার এন্ট্রিটা আমি একটু বুঝিয়ে দিই, আমি যদিও কনফিউজ ছিলাম, সবাই হবে আমি বলছি না, বাট তাও আমি বলে দিচ্ছি। ওইটা হচ্ছে কাশী করিডোরের এন্ট্রি, আর পেছনে এরকম একটা বিল্ডিং দেখতে পারবেন, দেখে মনে হচ্ছে না এটা কোনো মন্দিরের এন্ট্রি, কিন্তু এইটার ওখান থেকে ঢুকেই কিন্তু নেপালি টেম্পল যেতে হয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেনারসের নেপালি টেম্পেলে। এই টেম্পলটা নেপালের পশুপতিনাথের যে টেম্পল, একদম পশুপতিনাথের টেম্পলের আদলে তৈরি। নেপালের রাজা রানা বাহাদুর শাহর ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য তার মৃত্যুর পর তার সুপুত্র গিরবান যুবরাজ 18 শতকে এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে নেপালি প্যাগোডা স্টাইলের স্ট্রাকচারের ওপর কাঠের টেরাকোটা করা খাজুরাহোর মিথুন স্টাইলের যে কাজ করা, যা একে বেনারসের অন্য সব স্থাপত্য থেকে আলাদা করে। একটা অসাধারণ অভিজ্ঞতা, ওপর থেকে এই দিক থেকে গঙ্গার একটা ভিউ, আর এই পাশেই নেপালি টেম্পল, লাল বিল্ডিংয়ের সাথে নেপালি স্থাপত্যে কাঠের তৈরি কাজ। মাস্ট রেকমেন্ডেড প্লেস, বেনারসে আসলে অবশ্যই এটা আইটিনারিতে রাখুন। আমরা মণিকর্ণিকা ঘাট ক্রস করে এই পাশটা মণিকর্ণিকা ঘাট, এদিকটা এলাম রত্নেশ্বর মহাদেবের টেম্পলকে দেখার জন্য। তো এইটা হচ্ছে রত্নেশ্বর মহাদেবের টেম্পল। এই মন্দিরটি রানী অহল্যাবাই হোলকারের দাসী রত্নাবাই বানিয়েছিলেন এবং তার নিজের নামেই মহাদেবের নামকরণ করেছিলেন রত্নেশ্বর মহাদেব। এই মন্দিরটি প্রায় 6 মাস জলের নিচে থাকে। প্রায় 11:30 বাজে। আমরা রত্নেশ্বর মহাদেবকে দেখে এখন বুন্দি পর্কটা যাচ্ছি। কেন যাচ্ছি সেটা আমি গিয়ে দেখাবো। আমরা সকাল থেকে যেগুলো দেখলাম, নেপালি টেম্পল বলুন, রত্নেশ্বর মহাদেব, এখন বুন্দি পর্কটা যাচ্ছি, পুরোটাই কিন্তু ঘাটের পাশ দিয়ে গঙ্গার পাড় ধরে হাইক করতে করতে যাচ্ছি। এটা একটা অদ্ভুত অনুভূতি, কিন্তু গরমটা বেশ ভালো রয়েছে। তো এটা যদি শীতকালে করা যায় দারুণ লাগবে, দারুণ লাগবে। আমরা বুন্দি পরগটা ঘাট চলে এসেছি। কেন এসেছি এবার দেখুন খালি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইনস্টাগ্রামেবল প্লেস। যারা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আর যারা আর্ট পছন্দ করেন তারাও এখানে আসতে পারেন, ভালো লাগবে বেশ। আমরা বুন্দি পরকটা ঘাট থেকে একটা র্যাপিডো করে এখানে শঙ্কুলধারা পোখরা বলে একটা জায়গা আছে, সেখানে চলে এসেছিলাম। তো এখানে জাস্ট রাইড বলে একটা বাইক বুকিংয়ের কাউন্টার রয়েছে, তো যেখান থেকে চেয়েছিলাম যাতে স্কুটি পাই, স্কুটি হলে সিটি রাইড করতে বেশি সুবিধা হয়। তো স্কুটি পাইনি, বাইক নিয়ে নিলাম। পার ডে 500 টাকা করে নিচ্ছে। তো আজ কাল পরশুদিন সকাল বাইকেই ঘুরবো, ঘুরে ড্রপ করে আমরা বেরিয়ে যাব। আমি এই বাইক রেন্টালের ডিটেলস ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি। লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, প্রায় 3টে বাজে। বাইক ভাড়া করে নিয়ে আমরা চলে এসেছি বাটিচোখা রেস্টুরেন্ট। এটা বেনারসের প্রচণ্ড ফেমাস একটা রেস্টুরেন্ট। বাটিচোখা এই রেস্টুরেন্টটার বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। রেস্টুরেন্টের মধ্যেই এরকম খাটিয়া পাতা, মানে আমাদের টার্ন আসা পর্যন্ত এরকম খাটিয়াতে আপনি রিল্যাক্স করে ওয়েট করতে পারেন। আনলিমিটেড খাওয়া দাওয়া। প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে একটা পনিরের লিট্টি, আর একটা ইউজুয়ালি আমরা যেটা খাই ছাতুর লিট্টি। পুরো চপচপে ঘি দিয়ে গেছে। তবে একটা জিনিস বলবো, টমেটোর চাটনিটা দুর্দান্ত খেতে। এরপরে আরও ডাল দিয়ে গেছে অলরেডি, ডালের উপরেও ঘি দিয়ে গেছে। তারপরে ভাতটা আরও জিনিসপত্র আসবে, শাহী ব্যাপার স্যাপার, শাহী। আমরা বাটিচোখা রেস্টুরেন্টে বেরিয়ে যাচ্ছি। এদের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া আর অ্যাম্বিয়েন্স দুর্দান্ত। এদের ইভেন মানে খাবার দাবার যেগুলো তৈরি হয়, এদের মশলা থেকে আরম্ভ করে সব কিছু এরা নিজেরা বানায়।
এটাই আমার ভালো ব্যাপার। তবে একটা জিনিস আমি বলবো, যদি প্রাইস পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চান তাহলে কিন্তু যথেষ্ট কস্টলি। 375 প্লাস ট্যাক্সে আনলিমিটেড বাফেট। কিন্তু আমি দুটো লিট্টি খাওয়ার পরে আমার পেটে আর জায়গা ছিল না, তো দুটো লিট্টি 400 টাকা একটু কস্টলি। যদিও তারপরে মেনু হিসাবে ছিল ভাত, ডাল আর পায়েস। প্রাইস পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমি কখনোই এই রেস্টুরেন্টটাকে রেকমেন্ড করব না। কেউ যদি এর অ্যাম্বিয়েন্স এবং খাবার দাবারকে উপভোগ করতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। গতকালের গঙ্গা আরতি আমাদের দুজনকে এতটাই মুগ্ধ করেছিল যে আমরা আজও গঙ্গা আরতি দেখতে চলে এসেছি। আমরা দশাশ্রমত ঘাটে আজকে আবার গঙ্গা আরতি দেখলাম। এখন একটা বোট বুক করেছি, অ্যাকচুয়ালি শেয়ারিং বেসিসে। 100 টাকা করে নেবে, আমাদের দশাশ্রমেত ঘাট থেকে আস্তি ঘাট নিয়ে যাবে, দিয়ে মণিকর্ণিকা ঘাটে ব্যাক করে ওখানে আমাদেরকে ড্রপ করে দেবে। পার হেডে 100 টাকা করে নিচ্ছে। মণিকর্ণিকা में छोड़ दीजिएगा। आप बोर्ड जाकर ऊपर देख कर आइएगा 345 रुपये। ট্রাভেলের সব থেকে বেস্ট পার্ট হলো পথে চলতে চলতে গিয়ে কত মানুষের সাথে পরিচয় হয়। তারা এক একজন এক এক জায়গায় থাকে, এসে হয়তো কোনোভাবে ভাইব কানেক্ট করে যায়, আর আমরা এক পথে চলতে শুরু করি। আমার সাথে আজকে পরিচয় হচ্ছে পীযূষের। পীযূষ দিল্লি থাকে। আরতি দেখতে দেখতে এই টুকটাক কথা থেকে শুরু, তারপরে বোট রাইড আমাদের সাথে একসাথেই করলো। তারপরে এখন আমরা খুঁজতে খুঁজতে এখানে একটা ক্যাফেতে এসেছি, বোনা ক্যাফে। রেস্টুরেন্টটা নাকি কোরিয়ান খাবার দাবার খুব ভালো, যদিও আমরা কোরিয়ান অর্ডার করিনি, এত স্পাইসি খেতে ইচ্ছা করছে না বলে, বাট এলাম, খাওয়া দাওয়া করি, তারপরে বলছি কিরকম কি এক্সপিরিয়েন্স। বোনা ক্যাফে থেকে খেয়ে দিয়ে বেরোলাম। প্রতিটা খাবার বেশ ভালো ছিল। আমরা স্প্যাগেটি নিয়েছিলাম, স্প্যাগেটিও বেশ ভালো ছিল। আর পীযূষ ভাই যে আমার সাথে পরিচয় করালাম, পীযূষ ভাই ফ্রাইড রাইস আর চিলি মাঞ্চুরিয়ান নিয়েছিল, ওটাও বেশ ভালো ছিল। দশাশ্রমেত ঘাটের পাশেই, গলি দিয়ে একটু চেনাটা একটু ডিফিকাল্ট, বাট গুগল লোকেশন মারলে আপনারা ইজিলি পৌঁছে যেতে পারবেন। ভালো অপশান। গুড মর্নিং। গুড মর্নিং। এখন বাজে সকাল 4:40। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে আস্তি ঘাটে মর্নিং আরতি দেখার জন্য। দশাশ্রমেত ঘাট থেকে আস্তি ঘাটের দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। আমাদের 10 মিনিট মতো সময় লাগলো। আস্তি নদী আর গঙ্গার সংযোগস্থলে এই ঘাট অবস্থিত, তাই এই ঘাটের নাম হয়েছে আস্তি ঘাট। এখন সকাল 5টা বাজে। আমরা আমাদের তৃতীয় দিনের জার্নি শুরু করব এই পবিত্র প্রভাত আরতি দিয়ে।
সকাল 6:15 মতো বাজে। এখন আমাদের ইচ্ছা একটা মর্নিং বোট রাইড করব। বেসিক্যালি এখানে ম্যাক্সিমামই যন্ত্রচালিত বোট, কিন্তু আমাদের ইচ্ছা কি যে হাতে বায়ে সেই বোট নিয়ে একটুখানি ঘুরবো। এখানে 1500 টাকা চাইছিল আধা ঘন্টা রাইড করার জন্য, বাট আমরা বার্গেন করে ওটা 1000 হয়েছে, 1000-এর নিচে নামবে না। তো একজনকে ঠিক করা হয়েছে, তো 1000 টাকা নেবে, আমাদেরকে আধা ঘন্টা বোট রাইড করাবে। চলুন সেই জার্নিটাও আমরাও উপভোগ করব, আপনাদের সামনেও তুলে ধরবো। বোট চালিয়ে দিচ্ছি, দাদা বলেছে আমাদের থেকে 200 টাকা কম নেবে, এই জন্য আমরা বোটটা চালিয়ে দিচ্ছি একটুখানি। প্রচণ্ড ডিফিকাল্ট, দুটো হাতের ফোরাম ট্রাইসেপ সব ব্যথা হয়ে গেছে, তারপরেও বোট সেরকম কিন্তু হিলাতে পারিনি, একদিকে ঘুরে যাচ্ছে। আমরা আস্তিঘাট থেকে বোট রাইড করে চলে এলাম পাপ্পু টি স্টল। বললে বিশ্বাস করবেন না, এখানে নরেন্দ্র মোদী এসে বসে চা খেয়ে গেছে। सब पप्पू जी हम ही को समझता है, सब हाँ, हम भी वही समझे कि आप पप्पू जी हैं। पप्पू जी के सपुत्र है अच्छा, मनोज। आपका दुकान तो इतना फेमस है जी, सबसे ज्यादा कौन सी चाय आपका बिकती है? सबसे ज्यादा या दूध या लेमन। लोग यहाँ आते तो दोनों पी के जाते हैं, लेमन भी पीते हैं दूध भी पीते हैं। अच्छा, हम तो लेमन वाला पिए, बहुत अच्छा लगा। जी, और लोकल कौन सा ज्यादा पीती है? लोकल दूध वाला पीते हैं लोग। ओके, यहाँ जो भी आएगा दूध पी ले या लेमन पी के जाते हैं लोग। कुछ लोग दूध पी के चले जाते हैं लोग समझ गए। जल्दी। हाँ और आपके इधर तो प्रधानमंत्री जी आए थे। जी, प्रधानमंत्री जी हमारे लिए एक तरह से सोचिए भगवान आए हैं अच्छा दुकान पर। अच्छा, जी वो तो सबके लिए है। हाँ, मोदी जी हमारे लिए बहुत बड़ा वो है। मोदी जी आके कौन सा चाय पी थी? मोदी जी 2 दूध वाली चाय पिए थे, वही सामने बैठ के पिए थे। एक चाय मेरे साथ खड़े होके पिए थे, लेमन वाली चाय पिए थे। बहुत बहुत आपके इधर आके चाय पी के बहुत अच्छा लगा हमको। थैंक यू। ठीक है, थैंक यू जी। ठीक है। আমরা এখন চলে এলাম রামনগর ফোর্ট, আর তার পাশেই রয়েছে বেনারসের বিখ্যাত শিবপ্রসাদের লস্যির দোকান। আমি হলফ করে বলতে পারি এটাই বেনারসের বেস্ট লস্যির দোকান। আমরা এখন লস্যি খাবো, খেয়ে তারপর ফোর্টে ঢুকবো। আমরা একটা রাবড়ি লস্যি নিলাম, এতটাই ঘন যে চামচ দিয়ে খেতে হচ্ছে। দাম নিল মাত্র 60 টাকা, আর টেস্ট ও হো হো হো, অসাধারণ অসাধারণ। বেলে পাথর দ্বারা মুঘল রাজপুত ঘরানায় তৈরি এই প্রাসাদ 1750 সালে মহারাজ বলবন্ত সিং তৈরি করেছিলেন। রাজপ্রাসাদের একটা পার্ট এখন মিউজিয়ামে রূপান্তর করলেও আর একটা পার্টে এখনকার বর্তমান রাজা অনন্ত নারায়ণ সিংহ এখানেই বাস করেন। এই রাজপ্রাসাদের মিউজিয়াম সকাল 10টায় ওপেন হয়ে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই মিউজিয়ামে ঘোরার জন্য অ্যাডাল্টদের টিকিট লাগে 80 টাকা, আর বাচ্চাদের জন্য লাগে 20 টাকা। আর ফরেনারদের ক্ষেত্রে অ্যাডাল্টদের জন্য লাগে 200 টাকা, আর বাচ্চাদের জন্য লাগে 100 টাকা। আমরা রামনগর ফোর্টের দুর্গর ভেতরের মিউজিয়ামটা দেখে বেরোলাম। এখানে ভেতরে মূলত ভিডিও বা ফটো তুলতে দেয় না, বাইরের এক্সটেরিয়ারের যে কোনো জায়গার ফটো আপনি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। এদের মিউজিয়ামে 18th সেঞ্চুরি থেকে রাজারা যেগুলো ব্যবহার করতো সেসব জিনিসপত্রে ভর্তি। মিউজিয়ামটা যথেষ্ট ভালো। এদের রাজাদের পোশাক আশাক, অস্ত্রশস্ত্র,
তারপরে সব থেকে আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে ভিনটেজ গাড়িতে ভর্তি, পালকি রয়েছে বেশ কিছু, তারপরে আরও হাতির দাঁতের জিনিসপত্র এরা যারা ব্যবহার করতো প্রচুর জিনিসপত্র রয়েছে। তারপরে এদের অস্ত্রশস্ত্র রয়েছে প্রচুর, যেমন তীর ধনুক থেকে বর্ষা বল্লম থেকে শুরু করে মানে রাইফেল, দোনলা রাইফেল পর্যন্ত সব এখানে রাখা। এছাড়াও যেটা ওরা শিকার করেছে, একটা ভাল্লুক রয়েছে, 5টা বাঘ রয়েছে, এইগুলোও এখানে রাখা আছে। কিন্তু আমার যেটা সবথেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানকার জিনিসপত্রের একদমই মেনটেনেন্স নেই, আর সব জিনিসপত্র একদম ধুলো পড়ে রয়েছে। এত পুরনো জিনিস, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, সেগুলো একদম ধুলো পড়ে রয়েছে। এটা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে। বাকি ওভারঅল কিন্তু এই একটা মানে রাজকীয় ব্যাপারের এক্সপিরিয়েন্স পার্সোনালি খুব ভালো, খুব ভালো। বেনারস হিন্দু ইউনিভার্সিটি এই 13,000 একর বিশাল ক্যাম্পাসে প্রায় 15,000 ছাত্রছাত্রী থাকার আবাসন রয়েছে। এটা এশিয়ার 3rd আর ইন্ডিয়ার লার্জেস্ট রেসিডেন্সিয়াল ক্যাম্পাস ইউনিভার্সিটি। 1916 সালে পণ্ডিত মদন মোহন মালভিয়া প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সেতু বন্ধনের জন্য টাটা পরিবারের সহায়তায় এই ইউনিভার্সিটি তৈরি করেছিল। এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণে তৈরি। 1966 সালে পণ্ডিত মদন মোহন মালভিয়া এবং বিড়লা পরিবার মিলে এই মন্দিরটি তৈরি করেন। এরপরেই আমরা চলে এলাম বেনারসের অন্যতম বিখ্যাত লস্যি প্যালওয়ান লস্যি খেতে। এটা মোটামুটি আমরা এর আগে যে দোকানের লাস্সিটা ট্রাই করেছিলাম ওটা অনেক বেটার খেতে, মানে ওটা খুব ভালো টেস্টি খেতে ছিল। এটা মোটামুটি একটু দেখো অনেকটা পাতলা। এটা সহজ ভাষায় যদি বলি, শিবপ্রসাদের যে লস্যিটা ছিল চুমুক দিয়ে খাওয়া যাচ্ছিল না, এতটা ভারী, চামচ দিয়েই খেতে হচ্ছিল। বাট এটা ইজিলি চুমুক দিয়ে খেয়ে নেওয়া যাচ্ছে, অনেক পাতলা। আমরা এখন বসে আছি বেনারসের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে, যেটার নাম হচ্ছে পিজারিয়া ভাটিকা। অনেকেই আপনারা জানেন এইটার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এটা ইন্ডিয়ার ফার্স্ট ক্যাফে যারা পিৎজা বানায়। এরাই প্রথম ইন্ডিয়াতে পিৎজা এনেছিল বলতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান পাওয়া যায়, ইটালিয়ান পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। বাট এদের দুটো স্পেশালিটি এটা, সেটা হচ্ছে পিৎজা আর হচ্ছে অ্যাপেল পাই। তো আমরা একটা এদের মানে ভাটিকা স্পেশাল পিৎজা অর্ডার করেছি, আর একটা অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম অর্ডার করেছি। আসুক খেয়ে বলছি কীরকম খেলাম। বেশ ভালো খেতে। মাঝখানে একটা অ্যাপেলের লেয়ার রয়েছে, একটা মানে অ্যাপেল স্লাইস করে লেয়ার করা, আর ওপরটা বেসিক্যালি কেকের ম্যাটেরিয়াল। এবার এটাকে বেক করেছে, একটা হালকা দারচিনির স্মেল রয়েছে, তার সাথে ভ্যানিলা কেকটা যখন মুখে গিয়ে মেল্ট হচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। এটা মাস্ট ট্রাই আইটেম এখানকার, দারুণ লাগলো। আমরা পিজারিয়া ভাটিকা থেকে খেয়ে বেরোলাম, খাবার দাবার তো দুর্দান্ত ছিল বললাম। তাছাড়া যেটা বলবো, এদের একটা মানে খাবার তৈরি করার অদ্ভুত প্রসেস রয়েছে, সেটা হচ্ছে এদের যত বেকিং আইটেম আছে সেটা তৈরি হয় কাঠের ভাটিতে। এটাই কিন্তু এদের স্পেশালিটি, তাই জন্য এদের নাম পিজারিয়া ভাটিকা, মানে ভাটিতে পিৎজা তৈরি হচ্ছে।
1958 সালে ডালমিয়া ফ্যামিলির তৈরি এই বাড়িতে মানুষ আসেন পরলোক গমনের জন্য। অর্থাৎ কাশী বহিরাগত যেসব মানুষ মোক্ষ লাভের জন্য কাশীতে এসে পরলোক গমন করতে চান, সেরকম মরণাপন্ন মানুষের জন্যই এই বাড়ি তৈরি। এই বাড়িতে মোট 12টা ঘর রয়েছে, যার ভাড়া মাত্র 20 টাকা। এর প্রত্যেকটা ঘরে একজন করে মৃতপ্রায় ব্যক্তি ও তার ফ্যামিলি এসে থাকতে পারেন। তবে 15 দিনের মধ্যে ব্যক্তির মৃত্যু না হলে তাকে ফিরে যেতে হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশীলাভ মুক্তি ভবনের সামনে। এটা ডেথ হোটেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। তো আমরা অলরেডি ভেতর থেকে ঘুরে চলে এসেছি। এটাতে ভেতরে ভিডিও করতে দেয় না, কিন্তু আপনারা যদি চান বেনারস আসলে এসে ভেতরটা ঘুরে দেখবেন, সেটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। এখন সন্ধ্যা 7টা বাজে। তো আমার পেছনে এটা হচ্ছে কাশী করিডোরের গেট। এটা মণিকর্ণিকা ঘাটের পাশেই একদম। তো সন্ধ্যাবেলা যদি আপনি আসেন, ভিড় কিন্তু তুলনামূলক কম হবে। 2021 সালের 13ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কাশী করিডোর তৈরি করেন। এখানে ঢুকেই প্রথমেই চোখে পড়বে রানী অহল্যাবাই হোলকারের মূর্তি, যিনি মুঘলদের এই ধ্বংসস্তূপ থেকে আবার কাশী বিশ্বনাথ মন্দিরকে রিকনস্ট্রাক্ট করেছিলেন। এখানে কাশী করিডোরের একদম বাইরেটায় সন্ধ্যা 7:30টার সময় একটা দুর্দান্ত লেজার শো হয়, যেটা এখন উপভোগ করব, আপনাদের সাথেও সেটা শেয়ার করব। विश्वनाथ आदि नामों से भी संबोधित किया जाता है, जिनका अर्थ है संपूर्ण विश्व के स्वामी, जहां भगवान शिव और माता पार्वती सदैव वास करते हैं। सदियों से इस पवित्र नगरी ने अनेक ऋषि मुनियों, तपस्वियों, धर्म गुरुओं आदि को अपनी ओर आकर्षित किया। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এখন যাচ্ছি কাশী চাট ভান্ডার, বেনারসের বিখ্যাত চাটের দোকান। তো দশাশ্বমেধ ঘাটের রাস্তায় কি লেভেলের ভিড় দেখুন, প্রচুর লোক, প্রচুর লোক। আমি খালি ভাবছি এখনই যদি এরকম লোক হয়, কুম্ভর সময় বেনারসের কি অবস্থা হয়েছিল। ইউজুয়ালি ভিড় থাকে না এরকম নয়, কিন্তু আজকে ভিড়টা একটু অত্যাধিকই বেশি। এত ভিড়, ভেতরে বসে খেতে পারলাম না। চারিদিকের অবস্থাটা দেখতে পাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে খাচ্ছি। 2টো আইটেম নিয়েছি, একটা হচ্ছে টমেটোর চাট আর একটা হচ্ছে আলু টিকি। বলছি কিরকম খেতে। দুর্দান্ত খেতে, সিরিয়াসলি দুর্দান্ত খেতে। এটাও বেশ ভালো খেতে। আলুর চপের সাথে দই, চাটনি, ঘুগনি এগুলো দিয়ে চাটটা বানানো, বেশ ভালো খেতে। বেনারসে গিয়ে যাই খাও, বেনারসি যদি পান না খাও, তাহলে কিন্তু বেনারসি খাওয়া দাওয়া ইনকমপ্লিট। প্রচণ্ড মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা জিনিসটা প্রচণ্ড বেশি। ঠিক আছে, খারাপ না, ভালোই। গদুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের রাস্তায় এতটাই ভিড়, আমরাও সেই সুযোগ মিস না করে রাতের বেলা কাশীর অলিগলি এক্সপিরিয়েন্স করতে করতে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। আমি জাস্ট হোটেল থেকে বেরোলাম। পুই আজকে যাচ্ছে না আমার সাথে। 3 দিন হেঁটে এত ঘুরে প্রচণ্ড টায়ার্ড। এখন সকাল 7:30 বাজে। আমি এখন সারনাথ যাব। এখান থেকে ডিস্টেন্স শো করছে 14 কিলোমিটার মতো। টাইম লাগবে অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টা মতো। চলুন সারনাথ পৌঁছাই, দিয়ে বাকি কথা বলছি। বুদ্ধদেবের কথা আসতেই 4টে জায়গার কথা মাথায় আসে। বুদ্ধদেবের জন্মস্থান নেপালের লুম্বিনী, যেখানে ওনার জ্ঞান প্রাপ্তি হয়েছিল, বিহারের বোধগয়া, যেখানে ওনার মৃত্যু হয়েছিল, গোরখপুরের কুশীনগর, আর সারনাথ।
এখান থেকেই ভগবান বুদ্ধ তার বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন। এটা সারনাথের মূল মন্দির। এর নাম মূলা গন্ধা কুটি বিহার। 1931 সালে এই টেম্পল তৈরি হয়েছিল। এখন এই মন্দিরের মেনটেনেন্স মহাবোধি সোসাইটি শ্রীলঙ্কা থেকে করা হয়। এখানে মন্দির দেখার জন্য কোনো রকম চার্জ কিছু লাগে না। এখানে মিউজিয়াম আর স্তূপা দেখার জন্য 30 টাকা চার্জ লাগে। আপনি যদি শুধু স্তূপা দেখতে চান তাহলে আপনার লাগবে 25 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি সারনাথের ধুমেক স্তূপের সামনে। এটাই সেই স্তূপা যেখান থেকে প্রথম বুদ্ধদেব ধর্ম প্রবর্তন শুরু করেছিলেন। এই ধুমেক স্তূপাই সেই জায়গা যেখান থেকে ভগবান বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এই 2300 সাল পুরনো স্তূপা সম্রাট অশোক বানিয়েছিলেন। সম্রাট অশোক সারা বিশ্বজুড়ে প্রায় 84,000 স্তূপা বানিয়েছিলেন, কিন্তু তার মধ্যে সাঁচি আর সারনাথ অন্যতম। এখনও বৌদ্ধ ধর্মাবলম্বীরা মোমবাতি জ্বালিয়ে এই স্তূপা প্রদক্ষিণ করেন। ধর্মচক্রের প্রতীক হলো হরিণ। মনে করা হয় যখন বুদ্ধদেব তার ধর্ম প্রবর্তন শুরু করেন সেই সময় এখানে হরিণের বন ছিল, তাই ধর্ম প্রবর্তন করাকালীন হরিণেরাও তার শ্রোতা ছিলেন, তাই এখানে এখনো হরিণ পালিত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি সারনাথ মিউজিয়ামের সামনে। আমার এখানে এন্ট্রি ফি হিসাবে 5 টাকা লাগলো। এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিউজিয়াম। এটা আরো যে কারণে বিখ্যাত, আমাদের দেশের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, তার যে সিংহের মাথাটা সেটা কিন্তু এখানেই গচ্ছিত রয়েছে। এই মন্দির থাই সারনাথ টেম্পল নামে পরিচিত। থাই বৌদ্ধ স্থাপত্যে তৈরি এই মন্দির টুরিস্ট এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বেশ জনপ্রিয়। আমি দাঁড়িয়ে আছি এখন চৌখণ্ডী স্তূপার সামনে। এটাই সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যর সাথে দেখা করেছিলেন। নিচের যে স্তূপাটা দেখছেন সেটা তার আমলেই তৈরি, আর ওপরের যে টাওয়ারটা সেটা মুঘল জামানায় সম্রাট আকবর তৈরি করেছিলেন। চীন ও ভারতের সাংস্কৃতিক ধর্মীয় বন্ধনের প্রতীক হিসাবে চীন গভর্নমেন্ট ও বৌদ্ধ সংঘ মিলে এই মন্দিরটি তৈরি করে। এই পাশে আমি সারনাথ ঘুরছি আর পুই চলে গেছে লক্ষ্মী টি স্টলে মালাই টোস্ট আর চা খেতে। এখানে এলে এই দোকানের মালাই টোস্ট আর চা অবশ্যই ট্রাই করবেন, তবে সকাল 10টার পর মালাই টোস্ট পাওয়া একটু অসম্ভবই বটে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ দর্শন বুকিং কাউন্টারের সামনে। তো ইউজুয়ালি তো আপনারা সবাই জানেন কাশী মন্দির ভিজিট করার জন্য প্রচুর লাইন লাগাতে হয়। তো আমরা যেটা করেছি, এখানে একটা শুভম দর্শনের জন্য টিকিট কেটেও আপনি মন্দির দর্শন করতে পারেন। সেটার জন্য আমরা 250 টাকা দিয়ে একটা টিকিট কেটেছি, তো সেটার জন্য খুব একটা লাইন লাগাতে হয় না। তো এখন বাজে 2:30, তো দেখছি আমরা কতক্ষণ লাগে, সেটাও আমরা এসে আপনাদেরকে ইনফর্ম করবো যে কতক্ষণ লাগলো। আর আমি একটু প্রসেসটা বলে দিই। এখান থেকে করিডোর পর্যন্ত শুধু মোবাইল নিয়ে যাওয়া যাবে, কোনো ব্যাগ বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউড না। মনে করা হয় স্বয়ং বিষ্ণু এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দির এতটাই প্রাচীন, স্কন্দ পুরাণ ও মহাভারতেও এর উল্লেখ আছে। এই মন্দির বহুবার মুঘলদের হাতে ক্ষতিগ্রস্ত হয়, তবে বর্তমান মন্দিরটি রানী অহল্যাবাই হোলকার 1780 সালে পুনর্নির্মাণ করেন, আর রাজা রঞ্জিত সিং প্রায় 36 কেজি সোনা দিয়ে গম্বুজটি স্বর্ণমণ্ডিত করেন। আমরা এখন লকারে মোবাইল জমা করব। এই পর্যন্ত আসতে আমাদের 5-6 মিনিট মতো সময় লেগেছে। আমরা মন্দিরের ভেতরে ঢোকার পরে জাস্ট মন্দিরের সামনে 5-6 জনের পেছনে লাইনে দাঁড়াতে হয়েছে, এইটুকুই। ভেতরে অন্নপূর্ণা মন্দির, বদ্রীনাথ মন্দির, এই ছোটো মন্দিরগুলো রয়েছে। পুরো ভেতরটা যদি ভালো করেও দেখেন, দেখে বাইরে আসতে আমাদের 15 মিনিট মতো লাগলো। যদি একটু ভিড় থাকে তাহলে হয়তো আর একটু বেশি সময় লাগবে, আর এখান থেকে বেরোতে আর 5 মিনিট। তো এই লাইনে আসলে আপনি আধা ঘন্টার মধ্যে দর্শন কমপ্লিট করতে পারবেন।
কাশিতে এলে কাশী বিশ্বনাথ ধামের গঙ্গাদুয়ার থেকে যেটুকু বিশ্বনাথ মন্দির দেখা যায় তাছাড়া তো ফটো তোলার কোনো উপায় নেই। তো আমি একটা দুর্দান্ত টিপস দিচ্ছি যেখান থেকে বিশ্বনাথ মন্দিরের আরও বেটার ফটো বা ভিডিও আপনারা তুলতে পারেন। আর আপনি এই পেছনের মার্কেটে ওই পাশে একটা করিডোর রয়েছে, করিডোরের একদম এন্ডে যান, সেখান থেকে কিন্তু কাশী বিশ্বনাথ ধামে দুর্দান্ত ফটো বা ভিডিও তুলতে পারবেন, গঙ্গাধারের তুলনায় অনেক বেটার। বাঙালিরা যেখানেই যাক মাছ ভাত না হলে কিন্তু বাঙালিদের ট্রিপ কমপ্লিট হয় না। আর বেনারসে আমি এখন বসে আছি ভট্টাচার্য কিচেন। এটা বেসিক্যালি দশাশ্বমেধ ঘাট থেকে আস্তি ঘাটের মাঝখানে পড়ে। তো আমরা অর্ডার দিয়েছিলাম নর্মাল বাঙালি ফিশ থালি, 180 টাকা দাম পড়েছে। ভাত, ডাল, কাতলা মাছের ঝোল, আলু পোস্ত, আর এখানে আলু ভাজা দেওয়া, আর এখানে পাঁপড় দেওয়া। খাই, খেয়ে বলছি কেমন লাগছে। শান্তি। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। কলকাতার টেস্ট এক্সপেক্ট করে আসলে হবে না। এখানে বেনারসে বসে ননভেজ এবং বাঙালি থালি খাচ্ছেন, সেই হিসাবে যদি ভাবেন ভালো খাবার দাবার ছিল। যদি আপনার কপালে কোনো জিনিস থাকে সেটা কেউ খণ্ডাতে পারবে না। 3 দিনের ভাগদৌড়ের মধ্যে নমঘাট আমাদের আইটিনারিতে থাকলেও আমরা কভার করতে পারিনি। বাট আমি এখন নমঘাটে বসে আছি। আসল বিষয়বস্তু যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আজকে আমাদের বিভূতি এক্সপ্রেস ছিল 5:40 বেনারস থেকে, কিন্তু ট্রেন 6 ঘন্টা লেট। ট্রেন 9টার সময় প্রয়াগরাজ থেকে ছাড়বে, 11টায় বেনারস ঢুকবে। যাই হোক, ট্রেন লেট এটা একটা খারাপ ব্যাপার ঠিকই, কিন্তু ট্রেন লেট হওয়ার জন্য আমরা নমঘাটটা দেখে নিতে পারলাম। যদি নমঘাট আসতে হয় তাহলে চেষ্টা করবেন রাত্রেবেলার আসার। প্রচণ্ড হ্যাপেনিং প্লেসটা। আর রাত্রেবেলা এরকম শিবের হাতে যেহেতু আলো জ্বলে দেখতেও ভালো লাগে। আর আশেপাশে প্রচুর পার্কের মতো করা আছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, প্রচুর ভিড়, দেখে বুঝতেই পারছেন রাত্রেবেলাটা বেশ হ্যাপেনিং। চেষ্টা করবেন রাতে আসার। বেনারসে টোটাল 84টা ঘাট। তার প্রথম ঘাট হচ্ছে নমঘাট, আর লাস্ট ঘাট হচ্ছে আস্তি ঘাট। আমরা আগের দিন দশাশ্বমেধ ঘাট থেকে আস্তি ঘাট পর্যন্ত বোট রাইড করেছিলাম, আর আজকে নমঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত বোট রাইড করছি। এরা আমরা শেয়ারিং বেসিসে এসেছি, এরা 100 টাকা করে পার হেডে নিচ্ছে। আমি বেনারসে এমন একটা ক্যাফেতে রয়েছি যেটা ইন্ডিয়ানদের মধ্যে অতটা পরিচিত নয়, কিন্তু ফরেনারদের মধ্যে প্রচণ্ড পরিচিত। ম্যাক্সিমামই এখানে ফরেনারদের ভিড়। এটার নাম হচ্ছে সুশি ক্যাফে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, কন্টিনেন্টাল সব ধরনের পাওয়া যায়, কিন্তু জাপানিজ খাবার এদের খুব ফেমাস। আমি জীবনে ফার্স্ট টাইম সুশি ট্রাই করছি, তো জানলাম কীভাবে খায়। প্রথমে এখানে সোয়া সস আছে, সোয়া সস নিতে হবে। আর এখানে রয়েছে ওয়াসাবি বলে একটা ঝাল কোনো সস। এবার দুটোকে একসাথে মিক্স করতে হবে। দুটোকে মিক্স করলে এবার আসল সসটা তৈরি হলো, সেটা দিয়ে সুশি খেতে হবে। সুশি নিয়ে সসটা ডিপ করে বেশ ভালো খেতে। আমি প্রথমবার ট্রাই করলাম, আমার বেশ ভালো লেগেছে। সুশির সাথে এটা দিয়েছে জিঞ্জার পিকল, দুর্দান্ত খেতে। টক টক আদার ঝাঁসটা চলে গেছে, কিন্তু আদার গন্ধটা রয়েছে, দারুণ লাগলো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমি চপস্টিক দিয়ে পারি না খেতে, প্রথমবার খাচ্ছি, হাত দিয়েই খাচ্ছি ওই জন্য। আর আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম, এই খাবারটাও বেশ ভালো।
ইউজুয়ালি আমি প্যানকেক খুব একটা ভালোবাসি না, এটা পুইয়ের চয়েস, ও মূলত প্যানকেক ভালো খায়। আর ডেজার্টে অন্য কোনো সেরকম অপশানও পেলাম না, তাই এটা ট্রাই করছি। আমরা নিউট্রেলা ব্যানানা প্যানকেক নিয়েছি। আমি বলবো মোটামুটি, কারণ আমি আগে প্যানকেক খেয়েছি, সাইডগুলো ক্রাঞ্চি হয়ে গেছে। ইউজুয়ালি প্যানকেকের ক্রাঞ্চি হয় না, ফ্লাফি হয়। মোটামুটি, তবে খেতে ভালো। 1 এপ্রিল সকাল 5:30 বাজে। কালকে রাত্রির থেকে আমরা ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস গতকাল 31 মার্চে বিকাল 5:30টায় ছিল। ট্রেন 12 ঘন্টা লেট। কন্টিনিউয়াসলি রিশিডিউলিং হচ্ছে। প্রথমে হলো 9টা, তারপরে 11টা, তারপরে রাত্রি 3টে, এখন 5:30টায় ট্রেন আসছে। খুব বাজে এক্সপিরিয়েন্স, এটা খুব বাজে অভিজ্ঞতা। যাই হোক, এখন আর বলার মতো নেই কিছু। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো তাই চাইছি আর কি, জানি না আরও কত লেট করবে। আমরা প্রায় 17 ঘন্টা লেটে রাত 12টার সময় হাওড়া পৌঁছাই। এছাড়াও দুর্গামাতা টেম্পল, সংকটমোচন মন্দির, ভারতমাতা টেম্পল, এগুলো আমরা যাইনি। আপনি চাইলে আপনাদের আইটিনারিতে এগুলোও অ্যাড করতে পারেন। আমি বেনারসের ম্যাপকে মাথায় রেখে একটা 2 নাইট 3 ডেজ আর একটা 3 নাইট 4 ডেজের আইটিনারি বানিয়ে দিচ্ছি, যাতে আপনাদের খুব একটা বেশি ভাগদৌড় না করতে হয়। চাইলে আইটিনারিটা কপি করতে পারেন। বেনারস কোনো ঘোরার জায়গা নয়, এখানে সব কিছুর মধ্যেই একটা আত্মার সংযোগ আছে। যা করবেন, যা দেখবেন, তাই আপনার মনের গহীনে জায়গা করে নেবে। এই শহরে একবার যে আসে সে আর ফিরতে পারে না। সত্যি এই শহর থেকে ফেরা শরীরটাকে নিয়ে, মনটা বেনারসেই পড়ে থাকে। আজকের ট্রাভেল গপ্প এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের গপ্প ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন। আর আরও এরকম গপ্প দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল গপ্পকে সাবস্ক্রাইব করুন। আপনারাও ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।